ব্লু ইকোনমি একসময় বাংলাদেশের বহুল আলোচিত একটি বিষয়, যেটি সবসময় বাংলাদেশের উন্নয়নে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় হলেও বর্তমানে খুব অল্পই এটি নিয়ে আলোচনা হয়। ব্লু ইকোনমি বলতে আসলে কি বোঝায়? আসলে সমুদ্র এবং উপকূলীয় সম্পদের টেকসই ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারণাই হচ্ছে ব্লু ইকোনমি। বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাওলি 1994 সালে প্রথম এই ধারণাটি দেন। এছাড়া 2012 সালে রিও+20 সম্মেলনে বৈশ্বিক গুরুত্ব পায় এই ব্লু ইকোনমি। একটু মনে করিয়ে দেই, বাংলাদেশ 2012 এবং 2014 সালে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে 1,18,813 বর্গ কিলোমিটার জলসীমা অর্জন করে। কিন্তু এই জলসীমায় প্রাপ্ত জলসম্পদকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো গভীর এবং নিবিড় গবেষণার কাজে ব্যবহার করতে পারিনি। বিষয়টি আসলে এখন এমন একটা অবস্থায় রয়েছে যে গরিবের ঘরে যদি একটি সোনার মুদ্রা পাওয়া যায়, তাহলে সেই গরিব আসলে সেই সোনার মুদ্রা দিয়ে কি করবে সে বুঝে পায় না। সে জানে না এই সোনার মুদ্রা দিয়ে আসলে কিভাবে কাজে লাগানো যায়, তার অবস্থার পরিবর্তন ঘটানো যায়। প্রথমেই আসি জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙা শিল্প সংক্রান্ত বিষয়ে। এই দুটি বিষয় নিয়ে ইতিপূর্বে একাধিক পর্বে আমরা আলোচনা করেছি, তাই এই পর্বে খুব বেশি বিস্তারিত আলোচনা করব না। শুধু এটুকু মনে করিয়ে দিব, জাহাজ ভাঙা শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রথম এবং জাহাজ নির্মাণ শিল্পে সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের অবস্থান বিশ্বে 14তম। বাংলাদেশ ছোট বড় মিলিয়ে বছরে প্রায় 20টি জাহাজ তৈরির ক্ষমতা অর্জন করেছে। আর এই জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙা শিল্পের সাথে ব্লু ইকোনমি ওতপ্রোতভাবে জড়িত, কারণ যার সমুদ্র সীমা নেই তার সাথে এই শিল্পের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের একটি জলসীমা রয়েছে এবং এ কারণে এই শিল্পে উন্নতি করার যথেষ্ট সুযোগ আমাদের সামনে পড়ে রয়েছে। ব্লু ইকোনমির একটি সম্ভাবনাময় খাত হচ্ছে মৎস্য খাত। বঙ্গোপসাগর থেকে বছরে প্রায় 6 লাখ টনের বেশি মাছ আহরণ করা হয়। এর মধ্যে চিংড়ি এবং সামুদ্রিক মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়ে থাকে। এই খাতটি যেমন একাধারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, কর্মসংস্থান সৃষ্টি করে, এর পাশাপাশি রপ্তানি আয়ও বৃদ্ধি করে। তবে এই খাতেও রয়েছে অনেক চ্যালেঞ্জ, যেমন অতিরিক্ত মাছ ধরা, অবৈধ ট্রলার, জলবায়ু পরিবর্তনের কারণে মাছের প্রজনন হ্রাস ইত্যাদি। এরপর রয়েছে তেল এবং গ্যাস। সমুদ্র তলদেশে প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার রয়েছে। এগুলো উত্তোলন করতে পারলে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করা সম্ভব হবে। ফুয়েল ক্রাইসিস এখন একটি গ্লোবাল বিষয়। সমগ্র বিশ্বই এখন চিন্তিত এই জ্বালানি নিরাপত্তা নিয়ে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। আমরা গভীরভাবে উদ্বিগ্ন কিভাবে আগামী প্রজন্মকে আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করব। তাই আমদানির প্রতি নির্ভরশীলতা কমাতে আমাদের নিজেদের প্রচেষ্টায় উদ্যোগ গ্রহণ করতে হবে। সমুদ্রের তেল এবং গ্যাসের মজুদের ভাণ্ডার খুব দ্রুত উন্মোচন করতে হবে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে যে বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে অন্যতম একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে রয়ে গিয়েছে, তা হচ্ছে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন। এছাড়াও অপার সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদের। সমুদ্রের তলদেশে মিথেন হাইড্রেট, কপার, কোবাল্ট, বালি এবং গ্রাভেল পাওয়া যায়। এছাড়াও রয়েছে নেভিগেশন এবং ট্রানজিটের সম্ভাবনা। আন্তর্জাতিক বাণিজ্যে সমুদ্র পথ ব্যবহারের সুযোগ বাড়ছে। চট্টগ্রাম এবং মংলা বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। পর্যটন, কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলগুলোতে সামুদ্রিক পর্যটন উন্নয়নের বিশাল সুযোগ রয়েছে। তাই এই অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। যেসব দেশের সমুদ্র পথ রয়েছে তারা সেই সুযোগ কাজে লাগিয়ে যে উন্নতি করে তার সিকিভাগও অর্জন করতে পারেনি বাংলাদেশ। তাই সময় এসেছে ব্লু ইকোনমি নিয়ে আবারও নতুন করে চিন্তা করা এবং নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা। আগামী পর্বে বাংলাদেশের আর কোন সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা করতে পারি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বহুতল ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা প্রস্তুতে আস্থার নাম আহসান ইঞ্জিনিয়ারিং। প্রকৌশলী আহসান।